ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে? আমি কিছুদিন আগে বলছিলাম, বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন, বামপন্থী সংগঠনের আলোচনা করছিলাম। একজনকে বলছিলাম যে ভাই, আপনি 5 আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন এবং এনডি শিবির মিছিল প্রোগ্রাম করছেন, ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন, আপনার রিক্রুটমেন্ট অন্তত 50% বাড়তো, কয়েকটা স্কুলে আপনার কাজ করতো। কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি করছেন কেমন একটু পর সাদিক কায়েম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? ভাই আমি নিজেকে নিয়ে ভাবি না। আমরা ছাত্র শিবির এখানে একটা উল্টা স্ট্যান্ড নিয়েছি। আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না। আমি বড় ছাত্র রাজনীতি নিজেদের আমার নিজের আমি তাকে কি সেল করতে চাই। ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে? তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি আমার রিসোর্সকে, তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে, ফিউচার তুমি এটা করো, তোমার আমি দেখাইতে চাই, এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে। আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায়। আপনি ইলেকশন করবেন, আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন, সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই। আরেকটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপিরিয়র প্ল্যাটফর্মকে কেন সেবা করা যায়। শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপিরিয়র বানানো এবং তাকে ফলো করা, তিনি যা বলবেন তাই হবে, আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে। এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত। না, এটা হবে না। আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে, তারা যা বলবে তাই হবে, তারা নিজেরা এম্পাওয়ার ফিল করবে। তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো, আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না, বরং তারা আমাকে কারেকশন দেবে। আমরা ছাত্র শিবির একটা প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি, ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা। এটা আমাদের টার্ম হচ্ছে ইহতেসাব, বাংলায় বলে পর্যালোচনা, যে বলি যে আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা, বলে সভাপতি নিজে দাঁড়ায়, প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা। সে নোট নাই, সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা 20টা অভিযোগ দিচ্ছে, নোটটি এটা সংশোধন করার চেষ্টা করে, নিজেরা রিফর্ম করি, এটা কাজে লাগবে, নিজেরা রিফর্ম হবে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হবে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামায় দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন। 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা হয়েছে, রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনারা খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে তখন অংশগ্রহণ করে নাই, মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমি ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77, পরবর্তী 79 বা 80, 82 বা 90 যে কয়টা ডাকসু হইতে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমিং থেকে সরে আসতে হবে। তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে মানে সঠিক কাজটা হবে।